আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.2 এর অঙ্কগুলোর সমাধান দেব এই ভিডিওতে ইনশাল্লাহ। এখানে এই অধ্যায়ের সূত্র যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক নম্বরে সরল মুনাফা আর আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা, সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার সূত্র আমরা সবাই জানি, আমরা 2.1 করেছি PRN। আর এইখানে একটা জিনিস আমাদের জানতে হয় যে হচ্ছে পি হচ্ছে আসল, পি আসল, আর হচ্ছে মুনাফার হার, ওকে, আর এন হচ্ছে সময়, ওকে। আর এইখানে আমরা 2.1 ক্ষেত্রে বলছি যে এখানে এই সূত্রের শেষে 100 দিব কি দিব না, সেটার ক্ষেত্রে কখন দিব না, এই কথাগুলো আমরা বলছি 2.1 অঙ্ক করার সময়। আর এইখানে যেটা বের হয় সরল মুনাফাটা বের হয়। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করতেছি I=PRN, এই সূত্রতে আমাদের হচ্ছে সরল মুনাফা বের হয়। তো যদি আমাদের হচ্ছে যদি বলা হয় যে সরল মুনাফা আসল যদি চায়, মুনাফা আসল চেলে তখন হচ্ছে আমাদের করতে হয় যে পিটা ছিল সেই পির সাথে আইটাকে অ্যাড করে দিতে হয়, মানে আমাদের যে আসল যেটা থাকে তার সাথে মুনাফাটা অ্যাড করে দিতে হয়। আর চক্রবৃদ্ধিতে যেটা হয়, আমরা যে সূত্রটা জানি যে সি ইকুয়াল পি 1 + r⁴n। এই সূত্রটাতে আমরা যে সি যেটা বের করতেছি, এই সিটাই কিন্তু আসলে মুনাফাও থাকে, এর মধ্যে আসলটাও থাকে, মুনাফা মূলধন থাকে। মানে এই যে এখানে যেরকম মুনাফা আসল যেভাবে বের হয়েছে, এখানে চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে আমাদের মুনাফা আসল মানে মুনাফাটাও থাকে, আসলটাও থাকে। তাই যদি এইখানে বলা হয় যে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা জানতে চাই, চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এই সি থেকে পিটাকে মাইনাস করে দিতে হয়। ঠিক আছে, কারণ হচ্ছে সি মানে এখানে মুনাফা এবং আসল দুটাই থাকে, সেখান থেকে আমাদের পিটাকে মাইনাস করে দিতে হয়। তাহলে এই সূত্র কয়টা যদি একটু মাথার মধ্যে থাকে তাহলে আশা করা যায় এই অধ্যায়তে কোনো সমস্যা হবে না আর। ওকে, তাহলে এবার আমরা অঙ্কতে প্র্যাকটিস করা যাক, তাহলে আশা করা যায় এখানে সমস্যাগুলোর সমাধান হবে। ওকে, প্রথম যে অঙ্কটা যেটা বলছে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। সরাসরি বলছে, আমরা মূলধনের যে সূত্রটা শিখছি সেই সূত্র থেকে সরাসরি আমরা এটা করতে পারবো। সরাসরি এই সূত্র ব্যবহার করে আমরা এটা করতে পারবো। চল শুরু করা যাক। সমাধান। এখানে যেগুলো দেওয়া আছে যে আমরা লিখে নেব। দেওয়া আছে আসল পি সমান 8,000 টাকা, সময় দেওয়া আছে এন সমান 3 বছর দেওয়া আছে। এরপরে মুনাফার হার আর সমান 10%। তাহলে 10%টাকে আমরা এখানে একটু ভেঙে নেই। পার্সেন্টেজ মানে তো হচ্ছে 100 দ্বারা ভাগ, তার মানে আসতেছে 1 এর নিচে 10।
ওকে, এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান, চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান 1 যোগ r টু দি পাওয়ার n। এইখানে পি লেখা, আমি কি সূত্রের সময় পি লিখেছিলাম? একটা মিনিট, হ্যাঁ পি লিখেছিলাম, এখানে ভুল করছি। ওকে, তাহলে পি ইন্টু 1 যোগ r সমান মানে টু দি পাওয়ার n। ওকে, এবার মান বসিয়ে দিই। পি এর ভ্যালু হচ্ছে 8000, 1 যোগ আর এর ভ্যালু হচ্ছে 1 এর নিচে 10, পাওয়ার হচ্ছে 3। ওকে, 8000 যদি যোগ করি তাহলে লসাগু আসবে হচ্ছে 10, তাহলে এখানে আসবে 10 যোগ 1, উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 3। 8000 উপরে তাহলে গুণন 11, এখানে কোনো চিহ্ন নাই জন্য গুণন চিহ্ন দেওয়া যায়, সেটা আমরা জানি 3। আচ্ছা, এইখানে যেটা মানে যেভাবে করলে অঙ্কটা সুবিধা হয় সেটা হচ্ছে যে এইটা আপনারা অনেকে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ পাবেন, অনেকে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবেন, একবারেও এই জিনিসটা করে ফেলতে পারেন, করে ফেললে তো সুবিধাই। কিন্তু এটা যেটা হাতে যদি কোনো কারণে ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ না থাকে বা তাহলে আমরা কিভাবে করব সেটা একটু দেখে নিই, যেটা সবচেয়ে সুবিধা হয়। টু দি পাওয়ার 3 মানে কি? ওই একই জিনিস 3 বার গুণন আছে, তাই আমরা 3 বার লিখতেছি। ওকে, এটার সুবিধাটা কি যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিচে 10 থাকে বা 100 থাকে, এবং এখানে সংখ্যাগুলোকে সাধারণত এরকম 5000, 3000 বা 1 লাখ এরকম কিছু সংখ্যা দেওয়া থাকে, সেখানে শূন্য শূন্যতে আমরা হিসাবগুলো করতে পারি। এই জন্য এইভাবে লিখলে সুবিধা হয়। ঠিক আছে, 3টা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে থাকলো হচ্ছে 8 গুণন 11 গুণন 11 গুণন 11। তাহলে এই অংশটা আমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্য করব। এই লাইন লিখলেও হবে, না লিখলেও অসুবিধা নেই। ক্যালকুলেটরটা কি দেখা যাচ্ছে? ওকে, 8 সমান 10, 6, 8। ওকে, এত টাকা। এখানেও অ্যান্সার লেখা যায়, আবার আমরা লিখতে পারি এখানে অ্যান্সার লিখে দিই, অথবা লিখতে পারতাম পরে পাশে লিখতে পারতাম। ওকে, নেক্সট ম্যাথ। 8 নম্বরে যেটা বলছে যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের সরল মুনাফা বের করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। আমরা যে এই যে সূত্রের মধ্যে যেটা বলেছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা বললে চক্রবৃদ্ধি মূলধনতে যে সূত্র দিয়ে বের করে ফেলবো, সেখান থেকে আমাদের আসলটাকে বাদ দিতে হবে, আর সরল মুনাফা তো সরাসরি এই সূত্র দিয়ে ব্যবহার করলে চলে আসবে। তাহলে এই দুইটা জিনিস করে এদের দুজনের মধ্যে পার্থক্য দেখাতে হবে। তাহলে এটা সমাধান যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। দেওয়া আছে আসল পি সমান 5000 টাকা, সময় n সমান 3 বছর, মুনাফার হার
আর সমান 10%, শতকরা যেহেতু বলা আছে তার মানে 10%। তাহলে এটাকে ভাঙলে হবে 1-এর নিচে 10, আগের অঙ্কে তো সেম জিনিস ছিল, সরাসরি লিখে দিতে পারি। এটা এখন যদি কেউ বলেন যে কিভাবে আসছে, আগের অঙ্কে যেহেতু করছি তাই সরাসরি লিখেছিলাম, এই যে 0 কেটে দিলে 1-এর নিচে 10। ওকে, এখন আমরা সরল মুনাফাটা আগে করে ফেলি কারণ এটাতে সহজ। তাহলে আমরা জানি সরল মুনাফা, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই সমান পি আর এন। তাহলে পি ছিল 5,000 টাকা, আর হচ্ছে 1-এর নিচে 10 গুণন এন হচ্ছে 3 বছর। তাহলে যে 0 আর এই 0 কেটে দিলাম, আর এখানে হবে তাহলে 3, 5, 15 আর 2টা 0 টাকা। তাহলে সরল মুনাফা পাওয়া গেল 1500 টাকা। এবার চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আবার অনেকে একবারেও করতে পারেন, একবারে করাটাকে আমি প্রেফার করি না, তবে করলে কোনো ভুল নেই। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি 1 যোগ আর টু দি পাওয়ার এন। পি ছিল হচ্ছে 5,000 টাকা, গুণন হচ্ছে 1 যোগ 1-এর নিচে 10 3 সমান 5,000 10 যোগ 1। আগের অঙ্কেতে যেহেতু দেখাইছি, সো এটা বুঝতে পারার কথা সবার। নেক্সট, তাহলে হবে 5,000 গুণন 11-এর নিচে 10, এটা 3 সমান 5,000 গুণন 11 গুণন 10 গুণন 11 গুণন 10 গুণন 11 গুণন 10। 3 ছিল, 3 বার লিখছি, 3টা 0, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। তাহলে থাকলো হচ্ছে কত, 5 গুণন 11 গুণন 11 গুণন 11। তাহলে এটার অ্যান্সার আসবে, ক্যালকুলেটরটা নিয়ে আসি, জাস্ট এই যে এখানে 5 লিখলেই হচ্ছে আমাদের। 6,655 6,655 টাকা, 6,655 টাকা। ওকে, এখন এইখানে যেটা বের হলো এটা বের হয়েছে মূলধন। তা আমাদের দরকার হচ্ছে চক্রবৃদ্ধি, এই যে চক্রবৃদ্ধি মুনাফা, আমাদের দরকার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ক্যালকুলেটরটাকে বন্ধ করি। হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সো এবার মুনাফা বের করতে গেলে এই মূলধন থেকে আমাদের আসলটাকে বের করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের আসলটাকে বাদ দিতে হবে। এখন লিখি যে অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সি বিয়োগ পি। সি হচ্ছে 6,655 বিয়োগ হচ্ছে 5,000 টাকা। তাহলে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 1,655 টাকা। ওকে, এবার আমাদের যে কাজটা সেটা বলছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে। তাহলে অতএব ধি মুনাফা ও
সরল মুনাফার পার্থক্য 16,55 বিয়োগ 1500 টাকা। সরল মুনাফা বের হয়েছিল 1500 আর চক্রবৃদ্ধি মুনাফা বের হয়েছে 1655। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে পাওয়া যাবে 55 আর এখানে পাওয়া যাবে 1 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ 9 নম্বরে যেটা বলছে যে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,750 টাকা হলে মূলধন কত? তার মানে এখানে হারও সেম, মূলধনও কিন্তু সেম, শুধুমাত্র বছর চেঞ্জ হওয়ার কারণে চক্রবৃদ্ধি মূলধনের কথা বলছে। তার মানে সি এর ভ্যালু দুইটা চেঞ্জ হয়েছে। তার মানে এইখান থেকে কিন্তু আমরা মূলধনটা আসলে বের করা সম্ভব। কিভাবে আমরা সেটা একটু দেখি। আচ্ছা, তো এইখানে মূলধন মানেই কিন্তু আসল, মূলধন বা আসল সমান পি, বা আমরা আরেকটা কথা এখানে না লিখে আমরা ধরতে পারি যে ধরি বা মনে করি মূলধন পি, তারপরে হচ্ছে মুনাফার হার হচ্ছে আর, সময় হচ্ছে n। আচ্ছা, এখন একটু খেয়াল করি যে এখানে বলছিল 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা যেহেতু এখানে মূলধন জানি না, আর এর ভ্যালুও জানি না, হ্যাঁ, শুধু সময়টা জানি আর হচ্ছে সি এর ভ্যালুটা জানি, তাহলে আমরা কি এই কথাটা লিখতে পারি সূত্র অনুসারে যে পি 1 যোগ আর, এগুলো কিছুই জানি না। এখন এন এর মান জানি, এন এর মান হচ্ছে 1 সমান 6500, এটা লিখতে পারি। ওকে, তাহলে এইটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার একই জিনিস এখানে দেখতেছি যে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে এই ক্ষেত্রে তো আমরা কিছুই জানি না, তাহলে আমরা একটু লিখি যে পি 1 যোগ আর এর ভ্যালুও জানি না, আর এন এর ভ্যালু হচ্ছে 2 সমান কত? সমান হচ্ছে 6,760 টাকা। তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন এই দুটা সমীকরণ থেকে সমাধান করলে আমরা এখানে পি অথবা আর কিছু একটা মান পাবো। কি মানটা পাবো সেটা আমরা এখন ক্যালকুলেট করলেই বের করতে পারবো। ওকে, চলেন ক্যালকুলেট করা যাক। তাহলে এখানে কিভাবে ক্যালকুলেট করা যাবে? এখানে যদি দুইটা চলকের মান, আমরা যখন সমাধানের অঙ্ক করি তখন দেখি যে যদি একাধিক অজানা রাশি থাকে, যতগুলো অজানা রাশি থাকে সাধারণত অতগুলো সমীকরণ দরকার হয়। তাহলে এইখানে অজানা রাশি যেহেতু দুইটা, পি এবং আর, তাহলে আমাদের সমীকরণও দুইটা আছে। তাহলে আমাদের এই সমাধান করতে গেলে যে কোনোভাবে একটা অজানা রাশিকে বাদ দিয়ে দিতে হবে, সেটা হোক প্লাস করে, সেটা হোক মাইনাস করে, বা মাল্টিপ্লাই বা ডিভিশন, যেভাবে হোক একটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে মাইনাস করে কিন্তু আমরা কোনোটাকে বাদ দিতে পারতেছি না, প্লাস করে বাদ দিতে পারতেছি না। তাহলে বাদ দেওয়ার একটা ওয়ে হচ্ছে এটাকে ডিভাইড করে আমরা বাদ দিতে পারি। তাহলে যে এটা মাল্টিপ্লাই আকারে আছে এই দুজনকে কেটে দেওয়া যাবে। তাহলে আমরা হচ্ছে এই জায়গাটাতে আমাদের এখন লেখাটা ঠিক হয়নি, এখানে শর্ত মতে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, শর্ত মতে। ওকে, তাহলে এখন 2 যেহেতু বড়টাকে আমরা হচ্ছে উপরে রাখবো, তাই 2/1 করে পাই। কোনো কিছুর ভ্যালু 1 মানে তো এই সেম জিনিসই হয়, এটা আমরা জানি।
তাহলে আমরা এটা লিখতে পারি পি 1 যোগ আর পি 1 যোগ আর সমান হচ্ছে 6760 ডিভাইডেড বাই 6500। এই যে এখানে 2 নম্বর সমীকরণটা লিখছে, এই যে এইটুকুতে 2 নম্বর সমীকরণ, আর এই যে এখানে 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে ক্যালকুলেশনটা করি, তাহলে দেখেন এই যে পি আর এই যে পি কেটে গেল, আর উপরে দেখেন উপরে হচ্ছে এরকম আছে। আচ্ছা একটা লাইন বেশি লিখি, 1 যোগ আর 1 যোগ আর, যেহেতু স্কোয়ার ছিল তার মানে 2 বার গুণ আকারে আছে, 2 বার লিখে দেখালাম। এই লাইনটা না লিখলেও খুব একটা বড় সমস্যা ছিল না। এইখানে আমরা হচ্ছে 0 0 কেটে দিলাম, তাহলে এখানে থাকলো হচ্ছে 6 7 6 আর নিচে থাকলো হচ্ছে 6 5 0। তাহলে এখন দেখেন এটা কেটে দেওয়া যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি ওই পাশে থাকে হচ্ছে 1 যোগ আর সমান 6 7 6 ডিভাইডেড বাই 6 5 0। তাহলে এখন আমরা এটাই অবস্থায় রাখলেও হচ্ছে, আর এর ভ্যালু বের করলেও হয়। আমরা যেহেতু পরবর্তীতে এইটার মান বসিয়ে আমরা পির মান বের করব, তাহলে এই অবস্থায় থাকুক। ওকে, এখন এখানে কিন্তু আর এর মান বের করতে পারতাম না, 1টাকে ওই পাশে মাইনাস করে দিলে সরাসরি আর বের হয়ে যেত। আমাদের হচ্ছে সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে অনেক সময় এই সেম অঙ্ক দিয়ে বলতে পারে যে এখানে হার কত ছিল, এখানে মুনাফার হার কত ছিল, তখন কিন্তু আমাদের এখানে ওই যে এই 1টাকে এই পাশে মাইনাস করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, আমি যেহেতু 1 প্লাস আর এর মান দিয়েই আমরা হচ্ছে পরের ক্যালকুলেশনটা করতে পারতেছি, তাই জন্য আমরা এখানে আর এর মানটা বের করে দেখাচ্ছি না। তাহলে এখন 1 যোগ আর এর মান 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই পি ইন্টু 676 ডিভাইডেড বাই 6500 সমান কত ছিল, 6500 6500। ওকে, তাহলে এইখানে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে যেমন এইগুলো উপরে আছে ক্রস গুণন করতে হবে, তাহলে হবে হচ্ছে পি 676 সমান 6500 গুণন 650, ক্রস গুণন করেছি। তাহলে এবার পি সমান 6500 গুণন 650 ডিভাইডেড বাই 676। এবার আমরা ক্যালকুলেটরের সাথে সরাসরি এটা সমাধান করে ফেলব। 6500 গুণন 650 ডিভাইডেড বাই 676, তাহলে আসবে হচ্ছে পি এর ভ্যালু আসবে 6250 টাকা। তাহলে অতএব মূলধন 6250 টাকা। আচ্ছা, আর এই যে এখানে যে আর এর ভ্যালুর কথা বলছিলাম সেটা যদি দেখাতে হয় তাহলে এটা দেখিয়ে দিই যে 676 ভাগ হচ্ছে 650 ইকুয়াল হচ্ছে এটা আসে বিয়োগ 1, তাহলে আসবে এই যে 0.04 বা 1-এর নিচে 25% আর এর ভ্যালু। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক থাকতে পারে। 10 নম্বর অঙ্কে বলেছে বার্ষিক শতকরা 8.050 টাকা
চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 একক দশক শতক হাজার, হ্যাঁ 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। এটা খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা সরাসরি সূত্রের মাধ্যমে করব। 10 দেওয়া আছে আসল পি সমান 10,000 টাকা, সময় এন সমান 2 বছর, মুনাফার হার আর সমান 8.50%। তাহলে এইটাকে আমরা পার্সেন্টেজটাকে ভেঙে নিই। তাহলে আসবে হচ্ছে 8.50 ভাগ হচ্ছে 100। এখন পয়েন্টটাকে যদি সরিয়ে লিখতে চাই সেটাও করা সম্ভব। পয়েন্টটাকে যদি সরিয়ে নেই তাহলে হবে হচ্ছে 850 ভাগ হচ্ছে 100 গুণন, এই যে পয়েন্টটা উঠে গেছে এই জন্য 2টা ঘর আছে, সেই 2টা ঘরের জন্য 2টা শূন্য। আশা করি ছোটোবেলা থেকে এই জিনিসগুলো আমরা করেছি। ওকে, এবার একটু কাটাকাটি করা যায়, 0 কেটে দেই, 0 কেটে দেই, বাকিটুকু এভাবেই থাকুক। অর্থাৎ এটা আসবে হচ্ছে 85 নিচে 1 2 3। আমি যে এখানে এই কাটাকাটিগুলো করতেছি এটা কিন্তু বাধ্যতামূলক না যে এইখানে করতেই হবে। এখানে না করলে পরবর্তীতে যখন আমরা অঙ্ক করব তখন এই সেম কাজটা করতে হয় একই। ওকে, তাহলে এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে কত? চক্রবৃদ্ধি মূলধন সমান চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি 1 যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে পির ভ্যালু হচ্ছে 10,000 টাকা, একক দশক শতক হাজার, 1 যোগ আর এর ভ্যালু হচ্ছে এই যে যেটা বের করে রাখলাম 85, 1000, পাওয়ার হচ্ছে 2 বছর। তাহলে সমান 1 2 3 4। এখানে আসবে হচ্ছে লসাগু, যেহেতু 1000 যোগ 85 2। তাহলে এখানে লিখতে পারি 10,000 গুণন নিচে হচ্ছে 1000 0 কাটি, 0 0 0 এই 0। ওকে, তাহলে এখানে থাকলো হচ্ছে 10 8 5 গুণন 10 8 5, নিচে থাকলে হচ্ছে 100। সরাসরি ক্যালকুলেটরে করতে চাচ্ছি। ওকে, তাহলে ক্যালকুলেটরে করলে এখানে আসবে হচ্ছে 10 8 5 গুণন 10 8 5, 8 5-এর জায়গায় 4 5 লিখে ফেলেছি, 8 5 ইকুয়াল হচ্ছে এত ডিভাইডেড 100। তাহলে আসবে হচ্ছে, তাহলে দশমিকে আসবে, দশমিকে অ্যান্সারটা আসবে হচ্ছে 1177 1177 2.25 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন।
এটা আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। ওকে, এবার আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা সমান এই যে সি যেটা বের করছি সেখান থেকে পিটাকে মাইনাস করব, অর্থাৎ 1,1,7,2.25 বিয়োগ পি ছিল কত 1,4,0 1,2,3,4। তাহলে এটাকে মাইনাস করে দিই, মাইনাস 1,1,2,3,4, তাহলে আসবে হচ্ছে 1,77,2.25 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে এই দুইটা, এই একটা অ্যান্সার এবং এই একটা অ্যান্সার। তাহলে এখানে নিচে একটু লিখি, অতএব মূলধন চক্রবৃদ্ধি মূলধন 1,1,7,7,2.25 টাকা ও চক্রবৃদ্ধি মুনাফা 1,7,7,2.25 টাকা। অ্যান্সার। 11 নম্বর ম্যাথের কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে একটা জিনিস জানার বিষয় যে মানুষের সংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি হারে বা চক্রবৃদ্ধি মুনাফার যেরকম সূত্র বা যে আকারে বৃদ্ধি পায়, সেম একইভাবে হচ্ছে আমাদের জনসংখ্যাটাও বৃদ্ধি পায়। ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু এখানে একটা জিনিস আছে যে যখন আমরা মুনাফার ক্ষেত্রে ব্যবহার করি তখন আমাদের মুনাফার হার যেটা থাকে সেটা বের করা হয় হচ্ছে 100-তে, আর জনসংখ্যার যে বৃদ্ধির হারটা যেটা বলা হয় সেটাকে সাধারণত প্রতি হাজারের কথা বলা হয়। তাহলে টাকার ক্ষেত্রে আমরা 100-তে বের করি আর জনসংখ্যার ক্ষেত্রে হাজারে দেওয়া থাকে সাধারণত। এখন যদি হাজারে দেওয়া থাকে তাহলে আমরা যদি চক্রবৃদ্ধির সূত্র ব্যবহার করতে চাই তাহলে তো 1000 দিয়ে সেটা দিয়ে গেলে তো আমাদের অ্যান্সার সঠিক আসবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে 100-তে কনভার্ট করে নিয়ে তারপর আমরা ম্যাথটা সলিউশন করব। ওকে, এটা মাথায় রাখতে হবে যে মানুষের সংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধি হয় চক্রবৃদ্ধিভাবে। ওকে, তাহলে 11 সমাধান। দেওয়া আছে বর্তমান জনসংখ্যা বর্তমান যে জনসংখ্যাটা আছে সেটাকে আমরা আসলের মতো ধরতেছি, তার মানে এটাকে পি দ্বারা প্রকাশ করতে হবে। 64 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 2 3 4 5, 5টা শূন্য জন। ওকে, তারপরে সময়টা আগে লিখে নিই। সময় তো একই, সময় n সমান 2 বছর। এরপর বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান, যেহেতু এটা হচ্ছে প্রতি হাজারে 25 জন তাই জন্য এখানে 1000 দ্বারা ভাগ। ওকে, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে হবে হচ্ছে 25, 4 25 100, 0, তাহলে থাকবে হচ্ছে 1-এর নিচে
40। ওকে, এখানে এই কথাটা লিখে নেওয়া ভালো যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রযোজ্য। ওকে, তাহলে দুই বছর পর জনসংখ্যা হবে যেহেতু আমাদের এখানে সরাসরি চক্রবৃদ্ধি মূলধন বা কিছু লিখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে এইভাবে সরাসরি লিখলাম। সি দ্বারা প্রকাশ করি। এক, দুই, তিন, চার, 5, 1 যোগ 1-এর নিচে 40 পাওয়ার হচ্ছে 2। লসাগু হবে হচ্ছে 40। একচল্লিশ এর নিচে 40 একবারে করে ফেললাম। ওকে, 0 0 দুটা কেটে দিই। আচ্ছা, 4 দিয়ে তো এটাকে কাটা যায়, তাহলে 4 দিয়ে কেটে দিই। 4 একে 4, 5 6 2 24, 1 2 3, 1 2 3। এটাকেও তো আবার 4 দিয়ে কাটা যায়, তাহলে হবে 4 4 16, 1 2 3। ঠিক আছে, তাহলে উপরে থাকলো হচ্ছে 1 2 3 গুণন 41 গুণন 41। তাহলে এটা ক্যালকুলেটরে করি। 41 গুণন 4 1 2 3, 6 7 2, 672, 4 1 2 3 0, 672 4 0 হচ্ছে 1 2 3, তিনটা 1 2 3 এত জন। এটা 2 বছর পর জনসংখ্যা হবে এত জন। অ্যান্সার। এই ভিডিওটাতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা 12 নম্বর এবং সৃজনশীল দুটো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।